আজকে সরস্বতী পুজো আর এই মনে হয় প্রথম আমি শাড়ি না পরে একটা সালোয়ার পরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। হ্যাঁ, মেয়েকে একটু রেডি করেছিলাম কিন্তু সেটা সত্যি কোনো কাজের হয়নি। আমার মা কালী সেগুলো খুলে ফেলে দিয়েছে। যাই হোক, বিয়েবাড়িতে এসে দেখছি এখনও অ্যাজ ইউজুয়াল আমার ব্রাইড আসেনি। কি করব, ভেন্যুটা লোকেশনটা ভালোভাবে ঘুরে ঠুরে নিয়ে আমরা আবার রাস্তায় একটু বেরিয়েছিলাম। তারপরে একটু আমি এখানে ইন্ট্রো দিচ্ছি, কি না করছি আমি নিজেও জানি না, কিন্তু ওই যে সরস্বতী পুজোর শাড়ি পরতে পারিনি এই আক্ষেপটাই হয়তো জানাচ্ছি। আর দেখো একটা জিনিস, সামনেই আবার একটা বিয়ে বাড়ি, বাচ্চা বাচ্চা মেয়েগুলো পাল দেবেই, দেখো কি ভাল লাগছে। ছোট্টবেলায় শাড়ি পরে এরকম আমরা স্কুলে গেছি, মানে দিনটা সেই মনে পড়ে গেল। যাই হোক, আস্তে আস্তে আমার ব্রাইড আসলো, আর আমার ব্রাইড কিন্তু খুব লেট ছিল, কিন্তু আমাদের একটা টার্গেট ছিল যে আমাদের এই টাইমের মধ্যে বেরাতে হবে। তো যাই হোক, ঝট জলদি একটা মেকআপ বেস তৈরি করে দিয়েছে একদম মাখনের মতন। তার কারণই হলো ব্রাইডের কোনো রিকোয়ারমেন্টস ছিল না, ব্রাইড পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল, বললো যে তোমার বোনের বিয়ে, তুমি সেইভাবে সাজাও। তো যাই হোক, যখন আমি ব্রাইডকে সাজাচ্ছিলাম আমার কিন্তু ওকে অন্য কেউ মনে হয়নি, আমার মনে হয়েছিল যে সত্যি আমার বোন। সো আমি সেইভাবেই সাজিয়েছি যাতে ওর বেস্ট লুক দিতে পারি সেরকম করে। আর আমার ব্রাইড ছিল খুব মিষ্টি, খুবই কথা বলে, আমিও খুবই কথা বলি, তাতে কি হয় পুরো গল্প করতে করতে কাজটা অনেকটা ডিলে হয়ে যায়। কিন্তু না, আমি আমার হাতকে বলে রেখেছিলাম তুমি কিন্তু তোমার স্পিডেই চলবে, আর মুখকে বলে রেখেছিলাম তুমি যেরকম চলছো তেমনই চলবে। মাইন্ড আর হাত কিন্তু দুটোকে একদম ফ্রেশ রাখতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে আমার ব্রাইড কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো একটা সুপারি এখন বাটারির মতন একটা বেস তৈরি হয়ে যাবে। আর দেখো, আমি যখন ভিডিও করি না সব রই থাকে, ঠিক আছে, আমি ওসব এডিট ফেডিট করতে পারি না। আমি এক্সপিরিয়েন্স মেকআপ আর্টিস্টদের মতন ওইসব স্মুথনেসের যে কোন এফেক্ট হয় বা কোন ফিল্টার হয় সেটাও আমি আজ পর্যন্ত মানে সত্যি কথা বলতে জানি না। প্রায় আমার হয়ে গেল মানে 8 বছর এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমি এই সমস্ত জানি না। শুধু একটাই জানতাম, ইনস্টাগ্রামের মধ্যে প্যারিস, সেটাও আমি কিছু কিছু ভিডিওতে যেগুলো স্টোরি পোস্ট করি দরকার পড়লে দিই, না হলে দিও না, সিরিয়াসলি। আর বিশ্বাস করো, আমার ব্রাইডকে কিন্তু আফটার মেকআপ খুবই সুন্দর লাগছিলো, আর সেটা কিন্তু আমি আশেপাশে সবার মুখের কমপ্লিমেন্ট পাচ্ছিলাম স্টার্টার খেতে খেতে। আর এটা কিন্তু একটা বিশাল প্রাপ্তি। দেখো, আমি সাজিয়েছি, আমার চোখে তো অবশ্যই সুন্দর লাগছে, আর ক্লায়েন্টও সেজেছে, তারও মনের মতন করে সাজিয়েছি, তারও ভালো লাগবে। কিন্তু আদার্স লোকেরা এসে যখন একগাল হাসি নিয়ে বলবে তোকে পুরো মা লক্ষ্মীর মতো লাগছে, বা যাই হোক মানে আরও সুন্দর লাগছে, কেউ বলছে লাল পরি, মানে সত্যি কথা এসব শুনে না আরও ভালো লাগে যে একটা মেয়ের স্পেশাল দিন, মানে কি বলবো, বিবাহ, বিয়ে, সেটাকে আরও স্পেশাল করে তোলার মধ্যে কিন্তু মেকআপ আর্টিস্টদের একটা বৃহৎ কাজ আছে। এবার আসি আমার ক্লায়েন্ট বা ব্রাইডদের উদ্দেশ্যে। দেখো, তুমি একটা হেয়ারস্টাইল পছন্দ করতেই পারো, এবার দেখা গেল আমরা ওই হেয়ারস্টাইলটা যখন করতে যাচ্ছি তোমার রেকমেন্ড অনুযায়ী সেটা তোমার মুখে মানাচ্ছে না, তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই বলি। আর এরকম অনেক ব্রাইডরা আছে যারা বোঝে, কারণ আয়নায় তারা নিজের মুখটাকে দেখে, সুতরাং যখন বুঝে যে হ্যাঁ দিদি ঠিকই বলছে এই হেয়ারস্টাইলটা আমার যাচ্ছে না, তখন কিন্তু তার ফিচার্স, তার ফেস টাইপ দেখে যেই হেয়ারস্টাইলটা যায় আমরা কিন্তু সেটাই করে থাকি। আমরা কেন, যে কোনো মেকআপ আর্টিস্ট সেটা করে। আরেকটা কথা বলি, যখন কোনো ব্রাইড তোমাকে তোমার উপরে ডিসিশন দিয়ে দেয় দিদি আমাকে তুমি তোমার মতন করে সাজিয়ে দাও, তখন কিন্তু একটা মেকআপ আর্টিস্টের টেনশনটা বেশি হয়। আর যখন কোনো ব্রাইড সে তার নিজের রেকমেন্ড সাজের উপরে ভিত্তি করেই থাকে যে এরকম এরকমই সাজাবে, তখন কিন্তু আমাদের অত টেনশন থাকে না, কারণ তাকে হয়তো বোঝানোর অনেক চেষ্টা করেছি, হয়তো সে বোঝেনি, লুকটা একটু অড এসছে, বাট সে তো স্যাটিসফাইড, সেটাই আমরা চাই, ক্লায়েন্ট স্যাটিসফাইড।